আমি অর্পিতা। প্রত্যেকদিন রাত হতেই আমার ভাসুর আমার গায়ে হাতে নারকেল তেল মালিশ করে দিত। আর যখনই আমার ভাসুর আমার গায়ে হাতে তেল মালিশ করত, তখনই আমার ভীষণ ইচ্ছে করত, কারণ আমার ভাসুর একজন সুদর্শন পুরুষ ছিল। তাকে দেখে তো যে কোনো মেয়ে তার দিকে আকর্ষিত হতো। আমি একজন ২৫ বছরের খুব সুন্দরী তরুণী বিধবা ছিলাম। আমার ৩ বছরের একটা বাচ্চা মেয়েও আছে। তারপর সেদিন রাতে আমার ভাসুর যখন আমাকে নারকেল তেল মালিশ করতে আসে, তখন আমার বাচ্চা মেয়ে গভীর ঘুমেছিল। তারপরে সারা রাত ধরে আমাদের মাঝে যা হয় সেটা শুনে তো আপনারাও আশ্চর্য হবেন। আমার ১৮ বছর হতে না হতেই আমার বাবা মা তো আমাকে বাড়ি থেকেই বিদায় করে দিয়েছিল। কিন্তু হায় রে আমার দুর্ভাগ্য, কারণ আমাদের বিয়ের ৬ বছর পরেই তো আমার স্বামী মারা যায়। স্বামীর মারা যাওয়ার পরে এটাই ভাবতাম যে আমার কপালেই কেন এতটা খারাপ লেখা ছিল, কারণ আমার স্বামী যেমনই ছিল না কেন, সে তো আমাকে ভীষণ ভালোবাসত। আসলে আমার স্বামী কোনো কাজকর্ম করতে চাইত না, সে ভীষণ অলস প্রকৃতির ছিল। সে সারাদিন বাড়িতে ঘুমিয়ে ও বসে থেকেই কাটিয়ে দিত। এমনকি আমি তাকে অনেক বলতাম যে তুমি তোমার দাদার সঙ্গে গিয়ে কমপক্ষে দোকানে তো বসতে পারো, কিন্তু সে তো আমার কোনো কথার গুরুত্বই দিত না। এবং আমার ভাসুরও তাকে কোনোদিন চাপ দিত না দোকানে যাওয়ার জন্য। আমার ভাসুরের অনেক বড় মুদি দোকান ছিল এবং উনি একজন পাকা ব্যবসায়িক লোক ছিলেন। ওদিকে আমার ভাসুর এতটাই কর্মযোগ্য ও দায়িত্বশীল পুরুষ ছিল যে আমাদের স্বামী স্ত্রী ও আমাদের বাচ্চার সমস্ত খরচ উনি দিতেন। উনি আমাদের ভীষণ খেয়াল রাখতেন। কিন্তু জানি না কেন, নিজের ছোট ভাইয়ের বিয়ে দেওয়ার পরেও সে কোনোদিন নিজের সংসারের ব্যাপারে ভাবনা চিন্তা করেনি, নিজে কোনোদিন বিয়ে করার ব্যাপারে ভাবেনি। আসলে আমার বর যখন বেঁচে ছিল, তখন আমিও আমার বর মিলে কিন্তু ভাসুরের সঙ্গে ঠাট্টা করতাম যে এবার সে যাতে একজনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু সে কোনো মতেই বিয়ে করতে রাজি হয়নি। আমার ভাসুর বলতো, তোমরাই আমার সব, তোমরাই আমার সংসার, তাই আজকের পর থেকে আমাকে আর কোনো দিন বিয়ে করতে বলবে না। তারপর একদিন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার পরে যখন যে যার ঘরে নিজের মতো শুয়ে পড়ি, তখন সকালবেলাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সেদিন সকালবেলা আমার বর আর ঘুম থেকে উঠেইনি। সে এই পৃথিবী ছেড়ে চলে গেছিল এবং আমার পুরো সংসারটাই উজাড় হয়ে গেছিল। স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে একটা রাতের মধ্যেই আমার জীবনটা এইভাবে পাল্টে যাবে। ওই সময় আমার বাচ্চা মেয়েটার বয়স মাত্র ৩ বছর। সে তো এটাও বুঝতো না যে তার বাবা তাকে একা রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সে যে আর কোনোদিন বাবা বলতে পারবে না। বরের চলে যাওয়ার পরে তো ভেবেই নিয়েছিলাম যে আমার জীবনটা তো এবার শেষ হয়ে গেছে, কারণ যতই হোক না কেন, একটা সদভা ও একটা বিধবা মহিলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। স্বামী যেমনই থাক না কেন, সে তার স্ত্রীর ও বাচ্চার মাথার ছাতা হয়ে থাকে। বরের মারা যাওয়ার পরে আমার মাথার ছাদটা সরে গেছিল। এমনকি বরের মারা যাওয়ার পরে আমার বাবা মা এসেছিল আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমার বাবা মা গরিব হলেও আমার কষ্টের কথা মনে করে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কিন্তু সেদিন আমার ভাসুর আমার বাবা মায়ের সামনেই আমার মাথায় অনেক ভালোবেসে হাত বুলিয়ে দিয়ে বলেছিল, অর্পিতা কোথাও যাবে না, অর্পিতা এই বাড়িতেই থাকবে, এই বাড়িটা তো অর্পিতারও। তারপর আমার ভাসুর আমার বাবা মাকে বলেছিল, অর্পিতা ও আমার সোনা মা যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমি কিভাবে একা থাকব? আপনারা এটা একবারও ভেবেছেন? তাই আপনারা একদম নিশ্চিন্তে থাকবেন। আমি অর্পিতা ও আমার সোনা মায়ের খেয়াল রাখব, তাদের কোনো কষ্ট হতে দেব না। সেদিন ভাসুরের কথা শুনে আমি আর বাবা মায়ের সঙ্গে বাড়ি যাইনি। তারপর সেদিন রাত্রিবেলায় যখন বরের কথা মনে করে আমি নিজের ঘরের জানালায় একটা কোণায় বসে আমার মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলাম, ওই সময় আমার কান্নার আওয়াজ পেয়ে আমার ভাসুর থালায় কিছু খাবার নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছিল। কারণ আমার বরের চলে যাওয়ার পরে তো আমি 2 দিন ধরে না খেয়েই ছিলাম। তারপর সেদিন রাতে আমার ভাসুর আমার হাত ধরে বিছানায় বসিয়েছিল এবং আমার মেয়েকে নিজের কোলে নিয়ে অনেক স্নেহ করেছিল এবং আমার মেয়ের কোপালে আলতো আদর দিয়ে তাকে খুবই স্নেহ করেছিল। আমার মেয়েকে আমার ভাসুর ছোট থেকে কিন্তু সোনা মা বলেই ডাকত। তারপর প্রথমে আমার ভাসুর আমার মেয়েকে নিজের কোলে বসিয়ে খাবার খাওয়ায় এবং তাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর আমার ভাসুর আমার পাশে বসে ও অনেক আদর করে আমার চোখের জল মুছে দেয় ও আমার হাত ধরে বলে,
অর্পিতা, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। তুমি আমার ভাইয়ের বিধবা হয়ে গেছো, এর থেকে কষ্টদায়ক কথা আমার কাছে আর কিছুই হতে পারে না। তুমি যেমন তোমার স্বামীকে হারিয়েছ, ঠিক সেই রকম আমি আমার স্নেহের ভাইকে হারিয়েছি। আমি আমার ভাইকে কতটা ভালোবাসতাম সেটা তুমি কিন্তু খুব ভালো করেই জানো, কিন্তু তা সত্ত্বেও বুকে পাথর রেখে সব কিছু মেনে নিতে হচ্ছে। কিন্তু আমার ভাইয়ের মেয়ে মানে আমার মেয়ে, তাই আমার মেয়ে আমাকে বাবা বলেই ডাকবে। তারপর আমার ভাসুর অনেক ভালোবেসে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, এবং জানি না কেন সেদিন আমার ভাসুরের আমার প্রতি এতটা স্নেহ দেখে আমিও তার ভালোবাসায় কিন্তু উন্মুক্ত হয়ে পড়েছিলাম। বরের মারা যাওয়ার পরে আমার ভাসুর আমার এতটাই খেয়াল রাখতে শুরু করেছিল যে আমি দিন দিন তার প্রতি আকর্ষিত হচ্ছিলাম। যতবার আমার মনে ভাসুরের প্রতি কিছু উল্টোপাল্টা ভাবনা আসতো, তখনই আমি নিজেকে আটকে রাখতাম এটা বলে যে আমি কিন্তু আমার ভাসুরের ভাইয়ের একজন বিধবা মহিলা, তাই ভাসুরের প্রতি অন্য কিছু ভাবনা চিন্তা করা আমার জন্য পাপ। কিন্তু জানি না কেন উনি আমার এতটাই খেয়াল রাখতেন যে আমি দিন দিন কিন্তু আমার বরের কথা ভুলতে শুরু করেছিলাম। এইভাবে প্রায় আমার বরের মারা যেতে 1-1.5 মাস হয়ে যায়। এই 1 মাসে ভাসুরের আমার প্রতি যত্ন ও ভালোবাসা পেয়ে আমি বরকে ভুলতে শুরু করেছিলাম। এদিকে আমার মেয়েও আমার ভাসুরকে বাবা বলতে শুরু করেছিল। তারপর সেদিন আমি যখন আমার মেয়ের জামা কাপড় কাচার পরে ছাদে মেলে দিতে নিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমি সিঁড়ি থেকে পা মুচকে নিচে পড়ে যাই। আমার পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে আমার ভাসুর আমার মেয়েকে ঘরে বসিয়ে রেখে যখন আমার কাছে আসে, তখন দেখে যে আমি পা মুচকে ব্যথার চোটে নড়াচড়াও করতে পারছি না। ওই সময় পায়ের ব্যথার জন্য মনে হচ্ছিল যেন আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। তখন আমার ভাসুর আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে ওঠানোর চেষ্টা করলো। ও বলল, তুমি কিভাবে কাজ করো? নিজের খেয়ালটা রাখতে পারো না অর্পিতা? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার মেয়েটার কি অবস্থা হবে, একবার ভেবে দেখেছো? ওই সময় আমার ভাসুর যখন আমার যত্ন করছিল, তখন আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, এবং জানি না কেন আমার মনে একটা উন্মাদনা চলছিল যে আমি হয়তো ভাসুরের স্নেহ পেয়ে তাকে হয়তো মনে মনে পছন্দ করতে শুরু করেছি। তারপর আমার ভাসুর যখন আমার হাত ধরে ওঠানোর চেষ্টা করে, তখন আমি ব্যথার চোটে অনেক বেশি কান্নাকাটি করছিলাম, এমনকি আমার দাঁড়ানোরও ক্ষমতাটুকু ছিল না। তারপর বাধ্য হয়ে আমার ভাসুর যখন দেখে যে আমি পা নিয়ে দাঁড়াতেও পারছি না, তখন আমাকে কোলে তুলেছিল এবং আমাকে কোলে তুলে ঘরের বিছানায় বসিয়ে দিয়েছিল। ও বলেছিল, তুমি এখানেই বসে থাকো, আমি গরম নারকেল তেল নিয়ে আসছি। গরম নারকেল তেল দিয়ে তোমার পাটা মালিশ করলে তুমি একটুখানি আরাম পাবে। তারপরে আমি ডাক্তারের কাছে গিয়ে তোমার পায়ে ব্যথার জন্য ওষুধ নিয়ে আসব। জানি না কেন ধীরে ধীরে আমার মনে হচ্ছিল আমি যেন আমার ভাসুরকে আমার কাছে পেতে চাইছি। তার মায়া ভরা কথা এবং আমার মেয়ের প্রতি এত ভালোবাসা দেখে আমি সত্যিই তার প্রেমে পড়ে গেছিলাম। এবং এটাই তো স্বাভাবিক ব্যাপার, কারণ আপনারাই ভেবে দেখুন, একটা বিধবা মহিলাকে কোনো পুরুষ যদি খেয়াল রাখে, তার যত্ন করে এবং তাকে মুখের ভালোবাসা দেয়, তাহলে তো সেই মেয়েটা একদিন না একদিন তার প্রেমে পড়বে। কারণ একটা মেয়ের স্বামী মারা যাওয়ার পরের কষ্টটা যে কতটা, সেটা তো আমার মতো একটা বিধবা মহিলাই বুঝতে পারবে। কিন্তু আমার ভাসুরের মনেও কি আমার প্রতি এই আবেগটাই ছিল, নাকি সে আমাকে অন্য কিছু ভাবত? নাকি আমি নিজের মন থেকে এটা ভেবে বসেছিলাম যে আমার ভাসুর হয়তো আমাকে ভালোবাসে, আর সে যদি আমাকে ভালো নাই বা বাসে, তাহলে কেন আমার ভাসুর আমাকে এতটা স্নেহ করত ও আমার খেয়াল রাখত? তার মানে নিশ্চয়ই তার মনেও আমার প্রতি কিছু ছিল। আমার ভাসুর আমার যত্ন করত, খেয়াল রাখত, কিন্তু স্বামীতে যেমন তার স্ত্রীকে আদর করে, সে আদরটা কিন্তু আমার ভাসুর আমাকে করত না। আমি তো অনেক সুন্দরী ও তরুণী বিধবা ছিলাম, চাইলে আমার ভাসুর কিন্তু আমার কাছে আসতে পারত, এবং আমিও হয়তো মনে মনে এটাই চাইছিলাম। কিন্তু আমার বরের মারা যেতে 2 মাস হয়ে যাওয়ার পরেও আমার ভাসুর কিন্তু কোনোদিন সেই রকম নজরে বা সেই রকম ভাবে আমার কাছে কখনোই আসেনি। আমার ভাসুর যতক্ষণে নারকেল তেল আনতে রান্নাঘরে গেছিল, ওই সময় কিন্তু আমি নিজের মনে মনে এই কথাগুলো ভাবছিলাম। ঠিক তখনই আমার ভাসুর আমার ঘরের ভিতরে আসে 1 বাটি নারকেল তেল নিয়ে।
তারপর আমার কাছে বসে আমাকে বলল, অর্পিতা, তোমার পাটা আগে বাড়াও, আমি ভালো করে তেল মালিশ করে দিচ্ছি। আমি তো ওই সময় ভাসুরের মুখের দিকে তাকিয়েছিলাম এবং তাকে আর কোনো রকম প্রশ্ন না করে আমার পাটা তার দিকে বাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমার ভাসুর যখন আমার পায়ে তেল মালিশ করছিল, তখন আমি নিজের উত্তেজনা ধরে না রেখে ভেবেই নিয়েছিলাম যে আমি আজকেই আমার ভাসুরকে নিজের মনের সব কথা বলবো। কিন্তু ওই সময় আমার ভাসুর যখন আমার পায়ে তেল মালিশ করছিল, তখন সে আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। আসলে ভাসুরের আমাকে কিছু বলার আগেই আমি ভাসুরকে বলেছিলাম যে বরের মারা যাওয়ার পরে আপনি আমার এতটা খেয়াল রেখেছেন, আজ আমি নিজের সব দুঃখ কষ্ট কিন্তু ভুলে গেছি। আপনার ভালোবাসা পেয়ে বরের মারা যাওয়ার পরে আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে ভালোবাসা দিয়েছেন। আমার ছোটখাটো প্রত্যেকটা জিনিসের আপনি খেয়াল রাখেন। আপনি কেন আমাদের এত খেয়াল রাখেন? শুধু আমাদের মাঝে স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা হয় বা আদরটা হয়, সেটাই শুধু বাকি রয়েছে। আমার ভাসুর তখন আমার পা থেকে হাত সরিয়ে দিয়ে বলল, অর্পিতা, তুমি এটা কি ধরনের কথা বলছো? তুমি আমার ভাইয়ের বিধবা বলে আমি তোমার এতটা খেয়াল রাখি, কিন্তু আমি তোমাকে কোনোদিন সেরকম নজরে দেখিনি। না হলে তো এতদিন কবেই তোমার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে যেত। আমি তখন আমার ভাসুরের হাত ধরে বললাম, আমি আপনার ভাইয়ের বিধবা বলে আপনি আমার খেয়াল রাখেন, নাকি আপনার মনেও আমার প্রতি অনেক ভালোবাসা রয়েছে? আমার ভাসুর তখন আশ্চর্য হয়ে নিজের হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, অর্পিতা, তুমি এগুলো কি ধরনের কথা বলছো? আমি তোমাকে কোনোদিনও কিন্তু সেরকম নজরে দেখিনি, কারণ তুমি আমার ভাইয়ের বিধবা। আমি তখন রেগে আমার ভাসুরকে বললাম, আপনার ভাই মারা গেছে, আমি আপনার তার ভাইয়ের বিধবা, কিন্তু এইভাবে কতদিন চলবে? সমাজের লোকেরা তো এটাই বলে যে আমাদের মধ্যে সব রকম সম্পর্ক আছে। আমার ভাসুর তখন যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গিয়েছিল। আমার ভাসুর তখন বলেছিল, সমাজের লোকেরা কে কি ভাবছে তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমার ভাসুর তখন আমাকে বলেছিল, দেখো অর্পিতা, আমি তোমার জন্য একটা ভালো ছেলের খোঁজ করছি, এবং ভালো ছেলের খোঁজ পেলেই আমি তোমার বিয়ে দেব। তাহলেই তো সমাজের লোক আর আমাদের ব্যাপারে খারাপ কিছু ভাববে না। আমি তখন অনেক রেগে আমার ভাসুরকে বলেছিলাম, আপনি যখন আমার দ্বিতীয় বিয়ে দিতে চান, তাহলে আপনি আমার কেন এতটা খেয়াল রেখেছিলেন? আপনি নিজেও তো আমাকে বিয়ে করতে পারেন। আর আপনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে এতদিন ধরে আমার কেন খেয়াল রাখতেন এবং আমার মেয়েকে কেন নিজের মেয়ের মতো ভালোবাসতেন? আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। সেদিন থাকতে না পেরে আমি নিজের মনের সব কথা আমার ভাসুরকে বলে ফেলেছিলাম। তারপর আমি ওনার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম, আপনি আমার চোখের দিকে তাকান। তারপর আমার ভাসুর যখন আমার চোখের দিকে তাকায়, তখন আমি বলেছিলাম, আমিও জানি আপনি মনে মনে আমাকে পছন্দ করেন ও ভালোবাসেন। তাহলে আপনি কেন আমার অন্য লোকের সঙ্গে দ্বিতীয় বিয়ের কথা বলছেন? আমি আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। দ্বিতীয় বিয়ে করলে তো আপনাকেই করব, না হলে চিরকাল মেয়েকে নিয়ে একাই থাকব, কিন্তু অন্য লোকের সঙ্গে দ্বিতীয় বিয়ে কখনই করব না। আমি যখন আমার ভাসুরকে অনেক বেশি চাপ দিয়েছিলাম তার মনের কথা প্রকাশ করার জন্য, তখন সে বাধ্য হয়ে আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলেছিল, হ্যাঁ অর্পিতা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমার খেয়াল রাখতে রাখতে আমিও যে কখন তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও সেটা জানতে পারিনি। কিন্তু আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না, তাই আমার ভালোবাসার কোনো মূল্য নেই। ভেবেছিলাম আমি কোনোদিন তোমাকে আমার মনের কথাটা বলবো না, কিন্তু বাধ্য হয়ে আমি আজ সবকিছু বলে ফেললাম। এমনকি আমার কিছু বাধ্যতাও আছে। আমি তখন আমার ভাসুরের গালে হাত দিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনি যদি আমাকে বিয়ে না করেন, তাহলে আপনি কি ভাবছেন? আমি অন্য কারো সঙ্গে বিয়ে করলে সেই লোকটা কি আমার মেয়েটাকে আপনার মতোই এতটা ভালোবাসা দিতে পারবে? আমি তো না হয় স্বামীর ভালোবাসা ও সুখ পেয়ে যাব, কিন্তু আমার মেয়েটার কি হবে? আমার মেয়ে একজন বাবার মতোই আপনার কাছে যতটা ভালোবাসা পাচ্ছে, সেই ভালোবাসাটা কি অন্য কোনো পুরুষের কাছ থেকে পাবে? আমি জানি আপনার কি বাধ্যতা আছে। আপনি শুধু সমাজের লোক কথা মনে করে আমাকে বিয়ে করতে চান না, তাই তো? আমার ভাসুর তখন বলেছিল, আমি তোমাকে কেন, আমি অন্য কোনো মেয়েকেও বিয়ে করতে পারবো না। আমি যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়েটার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই কথাগুলো বলে আমার ভাসুর ওই সময় আমার ঘাড়ে মাথা রেখে কাঁদতে শুরু করেছিল, এবং আমি সেদিন প্রথম আমার ভাসুরের চোখে জল দেখতে পেয়েছিলাম।
আমিও তখন আমার ভাসুরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে আজ বলতেই হবে যে আপনি এতদিন কেন বিয়ে করেননি। তারপর আমার ভাসুর না পেরে যখন আমাকে সত্যি কথাটা বলেছিল, তখন সেই সত্যি কথাটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ আমার ভাসুর একজন নপুংসক ছিলেন, এই কারণেই উনি কখনো বিয়ে করেননি। আর এই জন্যই উনি আমাকে ভালোবাসা সত্ত্বেও বিয়ে করতে রাজি হননি। উনি আমাকে বলেছিলেন, অর্পিতা, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কোনোদিন স্বামীর সুখ দিতে পারবো না এবং তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। এসব কিছু জানার পরেও কি তুমি আমাকে বিয়ে করবে? কারণ তুমি তো কোনোদিন স্বামীর সুখটাই আমার কাছ থেকে পাবে না। তুমি শুধু আমার কাছ থেকে মুখের ভালোবাসা ও যত্ন পাবে, কিন্তু কোনোদিন স্বামীর আদর ও সুখ পাবে না। এবার তুমিই বলো, তুমি কি সবকিছু জানার পরেও আমার মতো একজন নপুংসকের সঙ্গে বিয়ে করতে তোমার বাকি জীবনটা কাটাতে পারবে? ভাসুরের মুখ থেকে সবকিছু সত্যি কথা জানার পরে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। তারপর কিছুক্ষণ আমার ভাসুরের চোখের দিকে তাকানোর পরে আমি ওনার হাত ধরে বলেছিলাম, আপনার আমার প্রতি এতটা ভালোবাসা ও যত্নই আমার জন্য অনেক। তাই আমি আপনার মনের ভালোবাসা পেয়ে চিরকাল কাটিয়ে দিতে পারবো। তাই আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। কারণ শরীরের সুখের চাইতে মনের সুখটাই হচ্ছে আসল ভালোবাসা। তারপর কিছুদিন পরেই আমার বাবা মাকে ডেকে আমি সবকিছু বলেছিলাম এবং আমার বাবা মাও চেয়েছিল যে আমার ভাসুরের যাতে আমার সঙ্গে বিয়ে হয়ে যায়। কিন্তু আমি আমার বাবা মাকে এটা বলিনি যে আমার ভাসুর একজন নপুংসক ছিল, কারণ আমি চাইনি যে আমি যাকে সত্যিকারের ভালোবাসি তাকে যাতে কেউ ছোট করে বা অপমান করে। তারপর সেদিন কোর্টে আমার বাবা মায়ের উপস্থিতিতে আমরা দুজনে কোর্ট ম্যারেজ করেছিলাম। বিয়ের পরে এখন প্রত্যেক দিন রাতে আমার হাসুর মানে আমার দ্বিতীয় বর আমার গায়ে হাতে তেল মালিশ করে দেয়। এখন আমি আমার বরের সঙ্গে আমার মেয়েকে নিয়ে অনেক সুখে আছি এবং আমি আমার বরকে কোনোদিন এটা নিয়ে হেনস্থা করিনি যে সে একজন নপুংসক। এইভাবে আমরা দুজন দুজনকে পেয়ে এখন অনেক সুখে আছি এবং ভালো আছি। সবসময় কিন্তু শারীরিক সুখটাই সবকিছু নয়, মনের সুখটাই আসল সুখ। যে মানুষটা প্রত্যেকটা মুহূর্ত আমার পাশে এসে দাঁড়ায়, এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কিছুই হতে পারে না। তাই আমি দ্বিতীয়বার আমার ভাসুরকে আমার বরের রূপে পেয়ে অনেক খুশি। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিষ্টি ভয়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন।